নমস্কার, আমার নাম হচ্ছে দেবতোষ চ্যাটার্জি। সবাইকে প্রণাম জানাই। দেখুন, বেদ থেকে সৃষ্টি হয়েছে মন্ত্র, আগম থেকে সৃষ্টি হয়েছে তন্ত্র, আর পুরাণ থেকে সৃষ্টি হয়েছে যন্ত্র। আজকে আমার বিষয় হচ্ছে তন্ত্র। বেদ থেকে যে মন্ত্র সৃষ্টি করেছেন, যাহারা করেছেন তাহারা হচ্ছে ঋষি। প্রত্যেকটি মন্ত্রতে তাদের নামও আছে, কোন ঋষি কোন মন্ত্র করেছেন। তারা মন্ত্র যেমন স্রষ্টা, সেরকম মন্ত্রের দোষটা। তারা মন্ত্রকে স্বয়ং দেখেছে। সেই মন্ত্রের ক্রিয়া যাহার মধ্যে হয় সেটি হচ্ছে তন্ত্র। দেখুন, তন্ত্র মানে হচ্ছে শিব আর শক্তি, যাহা যে শাস্ত্রের মধ্যে বলা আছে সেটি হচ্ছে তন্ত্র। শিব আর শক্তি সাধন বিষয়ে সকল শাস্ত্রই হচ্ছে তন্ত্র। শিব আর শক্তি, তার শিব কি? আমি হচ্ছে শিব। আমাকে যে চালিত করছে যে শক্তির দ্বারা, সেটি হচ্ছে শক্তি। এই বিষয়ে শাস্ত্রই হচ্ছে তন্ত্র। তাহলে তন্ত্র কি আরেকবার বলে দিই। শিব আর শক্তির সাধন বিষয়ক সকল শাস্ত্রই হচ্ছে তন্ত্র। আমি হচ্ছে শিব, আমাকে চালিত করছে একটি শক্তি, তাছাড়া তো আমি চলবো না। তাহলে যাহা আমাকে চালিত করছে সেই শক্তি এবং আমি, এই বিষয়ে যে শাস্ত্র তাই হচ্ছে তন্ত্র। তন্ত্রকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে কি আসবে? প্রথমে তন্ত্র বানানটা বলি। তন্ত্র বানান হচ্ছে ত দন্ত নয়ে তয়ে র ফলা। তাহলে এই সন্ধিবিচ্ছেদ করলে কী হবে? তন যুক্ত ত্র। তন বানান ত দন্ত নয়সন্ত তন যুক্ত ত্র। তন শব্দের অর্থ হচ্ছে বিস্তার করা, আর ত্র মানে হচ্ছে মুক্ত করা। এই তন থেকে এসছে তনু। তনু মানে হচ্ছে দেহ। দেহের মধ্যে যাহা বিস্তার করে তাহাকে মুক্ত করাই হচ্ছে তন্ত্র। দেহের মধ্যে কি বিস্তার করে? কাম, ক্রোধ, লোভ, মোহ আর মায়া। কাম, ক্রোধ, লোভ, মোহ আর মায়া, সেইগুলো শরীর থেকে মুক্ত করাটি হচ্ছে তন্ত্র। এবার ভাবুন যে এত একটা সুন্দর, এত দারুণ একটি শাস্ত্র, তাকে কি কোনোদিন কেউ অপমান করতে পারে? এই বিশ্বের এত সুন্দর শাস্ত্র এই পৃথিবীতে আর একটাও নাই। তন্ত্র মতন তন্ত্র এই কলিযুগের মানুষের ঈশ্বর লাভের একটি উপায় হচ্ছে এই তন্ত্রক্রিয়া, এই তন্ত্রশাস্ত্র। এবার বলি, এই শাস্ত্রটি হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী। গুরুর দ্বারা বলা, শিষ্যকে যেভাবে গুরু শিষ্যকে বলবে সেইভাবেই করাটি হচ্ছে শিষ্যের আবশ্যক কাজ। গুরু ব্যতীত এই শাস্ত্র নহে। গুরু মানে কি? বর্তমান যুগে যে কানা ফোকা, কানে গুরু মন্ত্র দিয়ে দিল, একটু ফু দিয়ে দিল, সেই গুরু নয়। বলছে অশ্বের বলগা, বলগা শব্দের অর্থ হচ্ছে লাগাম। একটি ঘোড়া চালক
যেমন তার লাগাম ধরে ঘোড়াটিকে সঠিকভাবে নিয়ে যায়, সেরকম একটি শিষ্যকে যে সঠিক পথে সেরকম লাগাম দিয়ে নিয়ে যেতে পারবে, সেই হচ্ছে গুরু, সেই হচ্ছে সদ্গুরু। গুরু নিয়ে কোনো দিন একদিন আলাদা একটা এপিসোড করব, আলাদা একদিন ভিডিও করব। এরকম গুরু বলতে গেলে একটা বই, একটা বিস্তর আলোচনা হয়ে যাবে। তাহলে সেই হচ্ছে গুরু। বর্তমানে গুরুকে নিয়ে, এখন বর্তমানে যে সমস্ত গুরুরা হয়েছে, তারা শিষ্যর খালি পয়সা নেওয়ার ধান্দা, আর খালি উজুং বুজুং বলা, আর কিচ্ছু নাই। শুনুন, এই শাস্ত্রটা কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা ডেপথ, ভাবুন, শুনে যান কি মানে কি জিনিস। গুরু বিষয়ক প্রথমে বলি যে গুরু তার শিষ্যকে, শিষ্য আমাদের বর্ণ কটি, আমাদের বর্ণ বিভাগে কি করা আছে, 4 ভাবে ভাগ করা আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 4টি বর্ণের মানুষ সমানভাবে তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করা, তন্ত্রশাস্ত্র ক্রিয়া করার সমান অধিকার আছে। প্রথম গুরু কাজ তার শিষ্যকে নতুনভাবে তাকে অভিষেক করা, এই নতুনভাবে তাকে জ্ঞান চোখ দেওয়া। এই নতুন জ্ঞান চোখকে বলা হয় উপনয়ন। উপ শব্দে মানে হচ্ছে অতিরিক্ত, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। গুরু তার শিষ্যকে জ্ঞানের চোখ দিল। এই উপনয়ন পদ্ধতির মাধ্যমে গুরু তার শিষ্যকে মহান সাবিত্রী মন্ত্র, যাহাকে বলে বর্তমানে গায়ত্রী মন্ত্র, যা গায়ত্রী মন্ত্র মানে গায়ত্রী ছন্দকারে যেটি বলা হয়, তাই সেটি গায়ত্রী মন্ত্র বলা হয়। তো প্রথমে সেই গায়ত্রী মন্ত্রটি তাকে প্রদান করলো, তাকে দিল। শিষ্যর কাজ হচ্ছে সেই গায়ত্রী মন্ত্রটিকে সকাল ব্রহ্মমুহূর্ত, দুপুরবেলা এবং দিবাকাল শেষ, সায়ংকাল শুরু, সেই রকম মধ্যস্থলে এই 3 বার করা। এটিকে বলে গায়ত্রী সন্ধ্যা। সঠিকভাবে তিনি সেই গায়ত্রী মন্ত্রটিকে সঠিকভাবে জপ করাটি হচ্ছে কাজ। গুরু যখন তার শিষ্যকে দেখল তাহার এই মাতৃরূপী গায়ত্রী শক্তিকে সঠিকভাবে সেই শিষ্য জপ করছে, তখন তাকে নতুনভাবে আচারে নিয়ে আসবে। আচার নিয়ে কোনো একটি ভিডিও বলবো, বহুত হবে, অনেক বড় হবে, কোনো একদিন বলবো। আজকে সংক্ষেপে তন্ত্রেরটা কি সংক্ষেপে বলে যাচ্ছি। গুরু এবার তার শিষ্যকে নতুনভাবে তাকে অভিষেকের মধ্যে নিয়ে আসবে। কতটা ইন্টারেস্ট দেখুন। গুরু যখন তার শিষ্যকে নতুনভাবে অভিষেক দিয়ে নিয়ে আসবেন, এই ক্রিয়াটিকে বলা হয় দীক্ষা। যখন একটা গুরু যখন একটি শিষ্যকে দীক্ষা দেবেন, তখন সেই শিষ্য একটি নির্দিষ্ট কুলের অধিকারী হবে। কুল ধরে নিন, কুল মানে হচ্ছে এই পৃথিবীর বীজ। আমি এই কুলের, সে এই কুলের, মানে হচ্ছে কি, কুল মানে হচ্ছে একটা বীজ, একটা তার আইডেন্টিফিকেশান করে দিল, সে এই কুল নিয়ে একটা বিস্তার আলোচনা করা যাবে কোনো একদিন। প্রচুর আলোচনা, একটা বই লেখা হবে কুল নিয়ে। কুল মানে হচ্ছে
একটি বীজ, মানে তার আইডেন্টিফিকেশানটি তিনি করে দিলেন। গুরু তার শিষ্যকে বললেন তুমি এই কুলের, সেই কুল থেকে এসছেন কুলি। এবার সেই গুরু যে শিষ্যকে দীক্ষা দিচ্ছেন, তার আগে বলে দিই দীক্ষা কি। দীক্ষা হচ্ছে আমাদের যে মূলাধারের যে কুলকুণ্ডলিনী শক্তি আর আমাদের সহস্রারে যে যে চৈতন্য শক্তি আছে, এই মূলাধারে কুলকুণ্ডলিনীর রূপে এই সুপ্ত শক্তি দুটিকে যে যোগ বলে মিলাবে, তাহাই হচ্ছে দীক্ষা। মানে কি দারুণ, মানে এর থেকে আর মানে অসাধারণ জিনিস আর হয় না। আমাদের মূলাধারে যে কুলকুণ্ডলিনী শক্তি আছে, মূলাধারে যে শক্তি আছে, যে জীবনী শক্তি আছে, আমাদের মূলাধারে যে জীবনী শক্তি আছে, সেটি কুলকুণ্ডলিনীর মাধ্যমে সহস্রারে আছে জীবের চৈতন্য শক্তি, মূলাধারে আছে জীবের জীবনী শক্তি। এই মূলাধারে জীবনী শক্তি এবং সহস্রারে জীবনের চৈতন্য শক্তিকে কুলকুণ্ডলিনীর মাধ্যমে যোগের দ্বারা মিলন করাকেই বলে হচ্ছে দীক্ষা। যখন একটি গুরু তার শিষ্যকে দীক্ষা দেবেন, দীক্ষার আরেক শব্দ হচ্ছে অভিষেক, তখন সেই শিষ্যটি সেই প্রকৃত কুল এবং দীক্ষাধারী হয়ে যাবে। এই মানে এই অভিষেকটি 8 প্রকারের হয়। 8 প্রকারের দীক্ষা, 8 প্রকারের অভিষেক আর 9 প্রকারের আচার তাকে পালন করতে হয়। এটি হচ্ছে তন্ত্র, এটি হচ্ছে তন্ত্র। প্রথমে সেই সদ্গুরু তার শিষ্যকে একটি শক্তিমন্ত্রে অভিষেক করালেন। এটি হচ্ছে একে বলে শাক্তাভিষেক। এটি দীক্ষার প্রথম পর্যায়। এই সময় গুরু তার শিষ্যকে সেই মন্ত্রটিকে জপ করতে বলবেন। সেই মন্ত্রটিকে জপ করতে বলবেন কখন? বলবেন যে তুমি যখন ইচ্ছা জপ করবে, সকাল, বিকেল, দুপুর, রাত, ঘুমাতে গেলে, খাবার খেতে গেলে, চান করতে গেলে, উঠতে গেলে, ভগবানের সামনে যখন ইচ্ছা তুমি জপ করে যাও। এটি হচ্ছে তোমার প্রথম কাজ। এই টাইমে জপ করতে করতে যখন গুরু তার শিষ্যকে দেখবেন যে তিনি প্রকৃত অবস্থায় ধাতস্থ হয়েছেন জপ, তাকে নতুনভাবে অভিষেক দেবেন। এই নতুনভাবে অভিষেককে বলা হয় পুণ্যাভিষেক। এটি হচ্ছে দীক্ষার দ্বিতীয় পর্যায়। এই টাইমে শিষ্য সাধনার জায়গায় প্রবেশ করলেন, সাধক মার্গে প্রবেশ করলেন। এই টাইমে সেই শিষ্যকে সাধক গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হলেন। গুরু সেই শিষ্যকে এবার প্রকৃত আচার শেখাবেন, পঞ্চাঙ্গ পুনশ্চরণ শেখাবেন, প্রকৃত আসন শেখাবেন, আসনের বসার নিয়ম শেখাবেন, আসনে বসে জপ শেখাবেন, গুপ্ত বিদ্যা শেখাবেন, সেই গুরুমণ্ডলীতে সেই গুরু আচারের গুহ্যতর জিনিস শেখাবেন এবং সেই মার্গের মধ্যে শিষ্য এগিয়ে যাবে।
যখন এই গুরু, যখন শিষ্য এই মার্গের মধ্যে এগিয়ে যাবেন, এই সাধন মার্গের এইটিকে বলা হয় প্রবেশদ্বার। যখন দেখবেন প্রকৃত গুরু, সেই শিষ্য প্রকৃতভাবে এই মার্গের মধ্যে যাচ্ছেন, প্রকৃতভাবে এই পুণ্য অভিষেক কাজটি সঠিকভাবে করছেন, তখন তাকে এই দুটি কাজ, একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, এই দুটি কর্মের মধ্যে দিয়ে সঠিকভাবে যাচ্ছেন, তখন তাকে সঠিকভাবে জপ করছেন, তখন তাকে তৃতীয় পর্যায়ে নিয়ে যাবেন। এইগুলো কোনো একটা দিনে এগুলো পার্ট বাই পার্ট বলবো, আজকে সংক্ষিপ্তভাবে ছেড়ে দিচ্ছি। এই তৃতীয় পর্যায়কে বলে, তৃতীয় পর্যায়ে যে অভিষেকটি হবেন সেটিকে বলে ক্রম দীক্ষা অভিষেক। এই ক্রম দীক্ষা অভিষেকটি হচ্ছেন সাধন মার্গের সব থেকে কঠিনতম অবস্থা। আরও কঠিন আছে, কিন্তু সাধন মার্গের প্রথম কঠিনতম অবস্থা হচ্ছে এই ক্রম দীক্ষা অভিষেক। মহর্ষি বৈশিষ্ট্য মুনি এই দীক্ষাতে খুব বিব্রত হয়ে গিয়েছিলেন। কায়া মন মানে হচ্ছে আমার নিজের শরীরের যে মন, এই সাধনাকালে নানা রকম বাধা এবং বিঘ্নর সম্মুখীন হবে। সবথেকে বড়, এই টাইমে গুরু তার শিষ্যকে আংশিক হঠযোগ শেখাবেন এবং বীরাচার, যে আচারটি থাকবে সেটি যে বীরাচার, সেই বীরাচার সাধনার মধ্যে দিয়ে ঢোকাবেন। কোনো একদিন হঠযোগ বলবো এবং বীরাচার সাধন কোনো একদিন বলবো। মহর্ষি বিশ্বামিত্র মুনি এই ক্রম দীক্ষা অভিষেকের মাধ্যমে প্রথম ব্রহ্মত্বের জায়গাটির মধ্যে দিয়ে যেতে পেরেছিলেন। এই টাইমে যারা ব্রাহ্মণ ব্যতীত অন্য বর্ণের লোক, তাদের গুরু তাদের গলায় নতুনভাবে মালা পরাবেন। আমাদের দেখা যাবেন অনেক সময় চড়কের যে চড়ক সময় দেখা যায়, চড়ক সন্ন্যাসী যারা হয় তারা দেখবেন গলায় মালা পরে। সেই মালা, এই মেনলি এই ক্রমদীক্ষা অভিষেককে বলা হয় ওষুধ নাশ বা শোক বিজয়ী সাধনা। এই ক্রমদীক্ষা অভিষেক যার হয়ে যাবে, তার আর ওষুধ থাকবে না। মরে গেলে যে আমাদের সবাই যেন ওষুধ হয়, সে ওষুধ থাকে না। এবং শোক বিজয়, শোক, মানুষের শোক কাকে বলে সেটা কিন্তু থাকে না। যখন গুরু তার শিষ্যকে দেখবে যে সঠিক সাধনার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই গুরু তার শিষ্যকে এবার নতুনভাবে এক অভিষেক করাবেন পঞ্চাঙ্গ পুনশ্চরণের মাধ্যমে। এরপরে এটি হচ্ছে দীক্ষা চতুর্থ ভাগ, একে বলা হয় সাম্রাজ্য অভিষেক। এই অবস্থায় এই সাধন অবস্থায় মন্ত্রযোগে সাধনার উচ্চস্তর স্তর, এটি হচ্ছে সাধনার সবথেকে উচ্চস্তর স্তর, একে বলে সাম্রাজ্য অভিষেক। ধরুন একটি রাজা তার সাম্রাজ্য বিস্তার করলো, তো রাজা তার সাম্রাজ্যটাকে কীভাবে চালাবেন, সেরকম ধরুন সেই শিষ্যকে সেই সাম্রাজ্যের জায়গায় নিয়ে গেল, তাহলে তার সাম্রাজ্যের জায়গায় নিয়ে যাওয়া, সেটিকে বলা হয় সবথেকে উচ্চতর স্তর, রাজতন্ত্র। একে রাজযোগও বলা হয়, রাজ অভিষেকও বলা হয়। এবং সাধনার এই যাদের সাম্রাজ্য অভিষেক হবে, তখন সেই গুরু সেই শিষ্যকে মহাজ্ঞানীর উপাধি দেবেন। মানে তখন শিষ্য সে মহাজ্ঞানের জায়গায় চলে যাবে। তখন গুরু বাহ্য এই যে বাইরে যে পূজা আর্চা, যে মন্ত্রযোগী সাধনা, এই দীক্ষা শেষ হয়ে যাবে। এই দীক্ষা করলে বাহ্যিক যোগ, বাহ্যিক পূজা অর্চনা বা মন্ত্রযোগ বা সাধনা, এই টাইমটি শেষ। এই টাইমে গুরু তার শিষ্যকে
নতুনভাবে পঞ্চাঙ্গ পুনশ্চরণের মাধ্যমে আবার একটা অভিষেক করাবেন। এই অভিষেককে বলা হয় মহাসাম্রাজ্য অভিষেক। এইটি হচ্ছে মন্ত্রযোগের সবথেকে উচ্চতম ক্রম। এতক্ষণ ধরে আমরা যা করলাম, অভিষেক করলাম, তা বাইরের। এবারে মন্ত্রযোগের সবথেকে উচ্চতম ক্রম হচ্ছে মহাসাম্রাজ্য অভিষেক। এই যোগে মানস পূজা পুণ্যত্ব লাভের জন্য লয় যোগ অপেক্ষাকৃত উন্নত ক্রিয়া ও ধ্যানের উপদেশ দেন। আমরা হঠযোগের ক্রিয়া কম দীক্ষা অভিষেকে পড়েছিলাম, সেই হঠযোগ ক্রিয়া, আংশিক হঠযোগ ক্রিয়া করব। এবারে যখন আমরা এই মহাসাম্রাজ্য অভিষেকের মধ্যে দিয়ে যাব, তখন লয় যোগও দেওয়া হবে। লয় যোগের তাকে লয় যোগের মাধ্যমে তাকে উন্নত ক্রিয়া এবং সাধনের মধ্যে নিয়ে যাবে। তো হঠযোগ, লয় যোগ, বিরাচার একদিন কোনো একটি ভিডিও করা হবে, কোনো একদিন ভিডিও বলবো। এই যোগ দীক্ষা অভিষেকে সর্বাপেক্ষা কঠিন অবস্থা, এই মহাসাম্রাজ্য অভিষেক, এই সাম্রাজ্য অভিষেকে কি তাহলে আমরা কি বললাম? সাম্রাজ্য অভিষেক, তারপর মহাসাম্রাজ্য অভিষেক। এই সাম্রাজ্য অভিষেক কি? মানস পূজা পুণ্যত্ব লাভের জন্য অপেক্ষাকৃত উন্নতম ক্রিয়া এবং ধ্যানের উপদেশ এই দিয়া থাকেন। এই সময় এইটি দেয় গুরু শিষ্যকে। এরপর গুরু তার শিষ্যকে প্রকৃত জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে নতুনভাবে আরেকটা অভিষেক করবে। এটি হচ্ছে 6 নম্বর অভিষেক। একে বলা হয় যোগ দীক্ষা অভিষেক। এটি হচ্ছে সর্বাপেক্ষা কঠিন অভিষেক। এটি হচ্ছে সর্বাপেক্ষা কঠিন অভিষেক। এর মাধ্যমে পঞ্চাঙ্গ পুনশ্চরণ তো হবেই, এবং যে ক্রম দীক্ষাতে যে আংশিক হঠযোগ শেখানো হচ্ছে, পূর্ণ হঠযোগ তাকে শেখানো হবে। এবং এই যোগ দীক্ষা অভিষেক গুরু ব্যতীত, মানে গুরুর নিকটে থাকিয়া অভ্যাস করাটা সব থেকে ভালো। এখানে গুরু তার শিষ্যকে নিজের কাছে নিয়ে এই অভ্যাস শেখাবেন। গুরু ব্যতীত এই অভ্যাস, এই দীক্ষা সম্ভব নয়। গুরু তার নিজের কাছে নিয়ে এই দীক্ষা প্রকৃতভাবে তাকে নিয়ে এই দীক্ষা করাবেন। বাজারে যে সমস্ত বইগুলো পেয়ে যদি হঠযোগ, লয়যোগ, এই সমস্ত যোগগুলো যদি শিখে নিজে করতে যান, মনে রাখবেন যে সবথেকে বড় বিপদ, সবথেকে বড় রোগ ব্যাধি আপনার গ্রস্ত হয়ে যাবেন। দয়া করে এই সমস্ত কিন্তু ওই বাইরে থেকে বাজারে বই নিয়ে করবেন না। আবার একবার বলি, এইটি হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। সদ্গুরু যেভাবে বলিবেন সেভাবেই করতে হয়। আমার এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় কোনো একটি বাজারে বই কিনে লয়যোগ, হঠযোগ এই সমস্ত করে একটি করতে যাবেন, একদম ভুলেও করবেন না। দয়া করে করতে যাবেন, নিজের বিপদ কিন্তু নিজেই আনবেন। আমি কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, এটি গুরুমুখী বিদ্যা। সদ্গুরু, কানাফুকা গুরু নয়, সে সমস্ত সদ্গুরু আপনাকে সেই সঠিকভাবে সেই গুরু করাবেন। এই যে যোগ দীক্ষা অভিষেক আসবেন, এই যোগ দীক্ষা অভিষেক হচ্ছে সাধনার সবথেকে কঠিনতম অবস্থা। এই টাইমে গুরু তার শিষ্যকে নিজের কাছে নিয়ে নেন এবং আংশিক হঠযোগ থেকে পূর্ণ হঠযোগের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে এসে তাকে সাধন মার্গে নিয়ে যাবেন। এই টাইমে গুরু তার শিষ্যর প্রতি যে কঠিনতম সাধনার ক্রিয়া করবেন, তাহা এই শিষ্য এই সম্পূর্ণভাবে তাকে, এটি হচ্ছে মানে দীক্ষার সর্বকঠিন জায়গা। এরপর যখন শিষ্য এই দীক্ষা উত্তীর্ণ হবেন, তখন গুরু তার শিষ্যকে আরেকটি অভিষেক করাবেন। এটিকে বলা হয় 7 নম্বর অভিষেক। এই অভিষেকের নাম হচ্ছে পূর্ণ দীক্ষা অভিষেক। এই পূর্ণ দীক্ষা অভিষেকের মাধ্যমে লয় যোগ শেখাবেন, পূর্ণ লয় যোগ তাকে শেখাবেন, শিখিয়ে তাকে সঙ্গে সঙ্গে মহাপূর্ণ দীক্ষা অভিষেকের মধ্যে নিয়ে যাবেন। এটি হচ্ছে 8 নম্বর দীক্ষা, মহাপূর্ণ দীক্ষা অভিষেক। এটি হচ্ছে 8 নম্বর দীক্ষা। এই মহাপূর্ণ দীক্ষা অভিষেকের আরেক নাম হচ্ছে যোগ দীক্ষা অভিষেক।
গুরু তার শিষ্যর এবার ব্রহ্মত্বর জায়গা, আলটিমেট রিয়ালিটির জায়গায় নিয়ে চলে যাবে। এই টাইমে শিষ্য গুরু সম্পর্ক হবে একটি অহম, গুরু আর শিষ্য একে অপরকে প্রণাম করবেন। এই টাইমে শিষ্য তার নিজের হৃৎপিণ্ড দান করবেন, তাহা দান করবেন। বিরাজ আজে যজ্ঞ করবেন, এই যজ্ঞটাকে বলে বিরাজা যজ্ঞ। এই যজ্ঞটি যজ্ঞ নিয়ে কোনো একদিন বলবো। এই বিরাজা যজ্ঞে সেই শিষ্য তাহার শিখা এবং উপবীত মানে তার পৈতেটি অগ্নিতে আহুতি দেবেন, তাহার যে গলায় মালাটি থাকবেন সেটিও আহুতি দেবেন। এক কথায় কি বলে যে পৈতে পুড়িয়ে ব্রহ্মচারী হওয়া, এটা তো সাধারণ মত। এটিই হচ্ছে সেই পৈতে পুড়িয়ে ব্রহ্মচারী হওয়া, সন্ন্যাসী হওয়া। এই টাইমে সাধক আলটিমেট রিয়ালিটি মানে জগতের শ্রেষ্ঠ ব্রহ্মত্বের দিকে চলে যাবেন। আলটিমেট ব্রহ্ম কি সেটিকে জানবেন। ভাবতে পারছেন, মানে আমাদের সাধারণ মানুষের এইটিকে যে কীভাবে বলবো সেটি আমাদের যে মানে বলা দুষ্কর, মানে আমার সাধারণ মানুষের পক্ষে এটি বুদ্ধির অগম্য, ভাষা নাই এইটা আমি বলার মতো। আমি কি বলবো, তবুও বলার চেষ্টা করছি। সাধক এই জগতের পরম ব্রহ্মকে নিয়ে তিনি তখন তিনি ব্রহ্মহম, ব্রহ্মযুক্ত হম মানে ব্রহ্মই আমি, এইটিকে চিন্তা করবেন, এইটি তিনি ভাববেন। তিনি তখন সচিদানন্দ পরম গুরুকে নিজে আলিঙ্গন করবেন। গুরু শিষ্যকে, শিষ্য গুরুকে একে অপরকে আলিঙ্গন করবেন এবং প্রণাম করবেন এবং বলবেন শিবাহম ওম নারায়ণ নম করে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে বিভোর হবেন। ওম শিবাহম করে করে নিজেকে জড়িয়ে ধরবেন। এটি আমাদের তো বুদ্ধির হবে যে বুদ্ধির অগম্য, মানে এটি যে কী সেটি কি বলবো আর। সাধক ব্রহ্মানন্দ হয়ে হংস অহংস আমি সেই হংসর পথে চলে যাবেন। পরম রিয়ালিটিকে তিনি টাচ করবেন, তখন তিনি হয়ে যাবেন পরম হংস। তিনি তখন গুরু তার শিষ্যকে পরম হংসে ভূষিত করিবেন। এটি হচ্ছে আলটিমেট রিয়ালিটি। এটি কি আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এইটি হচ্ছে এর পরের পর্যায়ে হচ্ছে গুরু সে শিষ্য সমাধিস্থ হয়ে যেতে পারে, সমাধিস্থ হয়ে যাবে। এটি হচ্ছে শিবোক্ত, শিবের মুখ থেকে নির্গত তন্ত্রের গুরু রহস্য। এটি আমি সংক্ষেপে বললাম, এটি যে কতটা কঠিন এবং কতটা বিস্তার সেটিকে আপনার কি বলবো, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। যতটুকু পারলাম বোঝালাম, যতটুকু পারলাম বললাম। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, মার্জনা।